এগিয়ে আসবে না, হচ্ছে চলো। এই ভোট কেন্দ্রের দিকে কেউ এগিয়ে আসবে না। যে সারা এগিয়ে আসবে তাকে আমি গুলি করে মারবো। এই বাদলা ছাপ্পা বড় শুরু কর। না 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 না, ছাপ্পা পড়তে দেবো না। আমরা ভারতীয় নাগরিক, ভোটাধিকার আমাদের গণতান্ত্রিক অধিকার। গণতন্ত্র? আবে সালা, গণতন্ত্র বলে কিছু নেই, গণতন্ত্র মারা গেছে। না 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 না, গণতন্ত্রের মৃত্যু হতে পারে না। 1947 সালে 15 আগস্ট ভারত স্বাধীনতার পর গণতন্ত্রের জন্ম হয়েছে। সেই গণতন্ত্রের কখনো মৃত্যু হতে পারে না। গণতন্ত্র? আরে গণতন্ত্র কাকে বলে জানো? যে ছেলেটা 2 বছর আগে পরের বাগানে ডাব পেয়ারা চুরি করে খেত, আজ 2 বছর পরে সে নেতা হয়েছে, নেতা। তাই তো 50 বছর যে বৃদ্ধ শিক্ষক অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে তাকে গালে চড়কে ফিরে আসতে হয় কেন? সমাজসেবী একজন মহিলা ডাক্তারকে 4 জন ছেলে মিলে ধর্ষণ করলো কেন? স্বাধীনতা দিবসের দিন রাজনীতি ছেড়ে মানুষ খুন হচ্ছে কেন? তাই বলে তোমরা? তাই তো আমরা এই গণতন্ত্র থেকে গণশব্দটা বাদ দিয়ে নতুন নাম দিয়েছি ক্ষমতাতন্ত্র। অর্থাৎ যার ক্ষমতা থাকবে সেই কথা বলবে, নচেত যে বলতে আসবে তাকে আমরা গুলি করে মারবো। আমি তোমাদের হাত জোড়ে অনুরোধ করছি, তোমরা যুবক, দেশের মেরুদণ্ড, তাই গণতন্ত্রকে তোমরা এভাবে হত্যা করতে পারো না। তোমরা সরে দাঁড়াও, আমাদের ভোট কেন্দ্রে যেতে দাও। শালা তোর গণতন্ত্রের 108। এই বাদলা ছাপ্পা ভোট শুরু কর। ছাপ্পা ভোট হয়ে গেছে বস। ছাপ্পা ভোট হয়ে গেছে। তাই তো জনগণ উপকার হোক। অশোক সামন্তকে ভোটে জেতাতে হবে। তারপরে এই এলাকার সবাই শুনবে সোনাডাঙ্গার গ্রাম পঞ্চায়েত প্রধান আমার বাবা মাননীয় অশোক সামন্ত। সোনাডাঙ্গায় বিপুল ভোটে জিতল কে? অশোক সামন্ত। আবার কে? সোনাডাঙ্গায় বিপুল ভোটে জিতল কে? অশোক সামন্ত। আবার কে? সোনাডাঙ্গায় বিপুল ভোটে জিতল কে? অশোক সামন্ত। আবার কে? তোমার আমার ঘরের মানুষ অশোক দাও যুগ যুগ জিও। যুগ জিও, যুগ জিও, যুগ জিও, যুগ যুগ জিও। তোমার আমার ঘরের মানুষ অশোক দাও যুগ যুগ জিও। যুগ জিও, যুগ জিও। তোমার আমার ঘরের মানুষ অশোক দাও যুগ যুগ জিও। যুগ যুগ জিও, যুগ যুগ জিও। শোনো শোনো গুণীজন, শোনো দিয়া মন, তোদের মতো বোকায়া আছে বা কজন? আহা বেশ বেশ বেশ, আহা বেশ বেশ বেশ। শোনো শোনো গুণীজন, শোনো দিয়া মন, তোদের মতো বোকায়া আছে বা কজন? আহা বেশ বেশ বেশ, আহা বেশ বেশ বেশ। তোদের টাকা মেরে আমি নেতা হয়েছি, গণতন্ত্রের পেছন মেরে ভোটে জিতেছি। আহা বেশ বেশ বেশ, আহা বেশ বেশ বেশ। তোদের টাকা মেরে আমি নেতা হয়েছি, গণতন্ত্রের পেছন মেরে ভোটে জিতেছি। আহা বেশ বেশ বেশ, আহা বেশ বেশ বেশ। এত কিছুর পরেও আমি হই না যে ক্ষান্ত, দেখতে থাকুন শুনতে থাকুন, আমি অশোক সামন্ত। সত্যম শিবম সুন্দরম। নমস্কার। বঙ্গভূমি অপেরার পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন গ্রহণ করুন। যাত্রা শুরুর পূর্বে গভীর মর্ম বেদনাদায়ক ঘটনা আজ আমাদের মধ্যে নেই। আমাদের যাত্রা জগতের একজন বিশিষ্ট শিল্পী স্বর্গীয় সঞ্জীব চ্যাটার্জি, উনি আমাদের ছেড়ে চলে গেছেন। তাই যাত্রা জগতের একজন বিশিষ্ট তারকা, তার স্মৃতির উদ্দেশ্যে আমরা সবাইকেই বলবো আপনারা ঈশ্বরের কাছে কামনা করবেন তার আত্মার যাতে শান্তি হয়। এবং বঙ্গভূমি অপেরা সমস্ত কলাকুশলী এবং শিল্পীরা গভীরভাবে মর্মাহত এবং স্বর্গীয় সঞ্জীব চ্যাটার্জি আত্মার শান্তি কামনা করছে। নমস্কার সুধী দর্শক মণ্ডলী, করোনা ভাইরাস থেকে দূরে থাকুন এবং সরকারি সমস্ত বিধিনিষেধ মেনে চলার আবেদন জানিয়ে কয়েকটি বিশেষ ঘোষণা। কমিটি দাদা ভাইরা দয়া করে প্রচার মাইকটি আপনাদের বন্ধ রাখবেন। প্রচারের প্রয়োজন হলে সাজঘরে আসুন এবং ম্যানেজার বাবুর সহিত সাক্ষাৎ করুন। এখান থেকে প্রচার করানোর সুযোগ করিয়ে দেওয়া হবে। প্রিয় ইলেকট্রিশিয়ান বন্ধু যিনি এতক্ষণ আমাদের সঙ্গে সহযোগিতা করছেন,
বাকি সময়টুকু অর্থাৎ নাটক চলাকালীন প্রয়োজন মতো বিদ্যুৎ সরবরাহ করে আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। শুধু দর্শক মণ্ডলী, দয়া করে নাটক চলাকালীন আপনাদের নিজেদের মধ্যে কোনো কথোপকথন এবং চিৎকার চেঁচামেচি করবেন না। শুধু দর্শক মণ্ডলী, দয়া করে যাত্রা চলাকালীন আপনাদের নিজেদের মধ্যে কোনো কথোপকথন এবং চিৎকার চেঁচামেচি করবেন না। এতে করে আমাদের নাটক শোনাতে এবং আপনাদের শুনতে অসুবিধা হতে পারে। দর্শক বন্ধুরা, সামাজিক দূরত্ব বজায় রাখুন, মাস্ক পরুন এবং নাটকের শেষ দৃশ্যে শেষ সংলাপ শেষ না হওয়া পর্যন্ত দয়া করে আসন ত্যাগ করবেন না, এই আবেদন জানিয়ে ঘোষণাগুলি শেষ করব। নমস্কার। যুগাবতার ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ও লোকনাথ বাবার আতুল চরণ বন্দনা করি। মা কালী, মা শীতলা মনসা, মা সরস্বতী, বাবা ভোলা মহেশ্বর ও রাধা কৃষ্ণের যুগল চরণ বন্দনা করি। সমাগত শুধু দর্শক মণ্ডলী, যাত্রা অনুষ্ঠানের আয়োজক সংস্থার সকল সদস্যগণ এবং স্থানীয় প্রশাসনকে জানায় বঙ্গভূমি অপেরার পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ঐকান্তিক অভিনন্দন। শুরু করছি এ মরশুমের আমাদের ভাবনার নবতম প্রয়াস। চিত্তমঞ্চ ও দূরদর্শনের ব্লো হট গ্ল্যামার কুইন নায়িকা মিস ঐন্দ্রিলা ও বীণা দাশগুপ্তার আশীর্বাদ ধন্যা গ্ল্যামার কুইন কিন্নর কণ্ঠী গায়িকা নায়িকা ফাল্গুনী হাজরা এবং সুদর্শন গায়ক নায়ক তরুণ কুমার অভিনীত শুরু করছি আজকের যাত্রাপালা খুঁজে বেড়াই মনের মানুষ। রচনা তরুণ জীবনমুখী পালাকার তরুণ কুমার, সম্পাদন ও নাট্য নির্দেশনায় পল্লব মুখার্জি, গীত অজয় আচার্য, সুর অমিত কুমার ও সুফল চক্রবর্তী, নৃত্য পরিকল্পনায় মেশ ঐন্দ্রিলা আবহ ও মুখ্যযন্ত্রী সুফল চক্রবর্তী, আলো ধ্বনি ওম ইলেকট্রিক, নিয়ন্ত্রণে মাস্টার উত্তম ও মাস্টার ভরত, যন্ত্রী সুফল চক্রবর্তী, পবিত্র বাবু, রামকৃষ্ণ ও মানস বাবু, সাজসজ্জায় সুবল বাবু, কৃষ্ণ কুমার, অজয় বাবু ও জগন্নাথ, সর্বাধিনায়ক সুদর্শন মল্লিক, দল পরিচালক ও বিশেষ ভূমিকায় চন্দন দাস, পরিবেশনায় গণদেবতার আশীর্বাদ ধন্য লোক শিক্ষার প্রতীক বঙ্গভূমি অপেরা। আপনাদের অনুমতি পাথেয় করে শুরু করছি 1427 সালের বঙ্গভূমি অপেরার বর্ষজয়ী সামাজিক যাত্রাপালা। স্বর্গীয় বীণা দাশগুপ্তার আশীর্বাদ ধন্যা গ্ল্যামার কুইন নায়িকা ফাল্গুনী হাজরা ও সুদর্শন গায়ক নায়ক তরুণ কুমার, ভয়াল ভয়ঙ্কর খলনায়ক কুমার সংলাপ, বহুমুখী অভিনেতা জিতেন কুমার, বলিষ্ঠ অভিনেতা বাদল কুমার, তৎসহ কুমার উত্তম, উত্তম কুমার, মেষ রূপাঞ্জনা কুমার, অনিমেষ কুমার, চয়ন ও প্রতিভাময়ী কবিতা দেবী এবং সবার প্রিয় চন্দন কুমার এবং চিত্তমঞ্চ ও যাত্রার ব্লো হট গ্ল্যামার কুইন নায়িকা মেশ ঐন্দ্রিলা। শুরু করছি এ মরশুমের চ্যালেঞ্জ। মানবতা আজ ধর্ষিতা হয়ে হারিয়ে ফেলেছে হুঁশ, ভালোবাসা তবুও সুখের আশায় খুঁজে বেড়ায় মনের মানুষ, খুঁজে বেড়ায় মনের মানুষ, খুঁজে বেড়ায় মনের মানুষ।
আজ আমার একমাত্র মেয়ে শতরূপার বিয়ে বলা কথা, ওরা বল্টু বিল্টু বলে তোরা সব গেলি কোথায়? আর বলবেন না কাকা বাবু, আর বলবেন না। পল্টুকে সেই যে মিষ্টি দোকানে মিষ্টি আনতে পাঠিয়েছি, ফের আর নাম নেই। পল্টু গেছে বর আনতে, এদিকে নিমন্ত্রিত অতিথিরা সবাই আসা শুরু করেছে। আমি একা কোন দিক সামলাই বলুন কাকা বাবু? বাবা আমর, তুমি এদিকটা দেখো, আমি বরং এগিয়ে দেখি বরের বরযাত্রী কত দূরে। বরের গাড়ি আসতে দেরি করলেও আমি কিন্তু এসে গেছি কাকা বাবু। আরে বাবা নবেন্দু, ভালো ভালো, খুব ভালো খুব ভালো। আরে বাবা তোমরা আছো বলেই তো আমি বিয়ে বাড়িতে একটু ভরসা পাচ্ছি। কিন্তু অরণ্য এখনো পৌঁছলো না কেন? আর বলো না ভাই, ফ্লাইটে টাইম ছিল দমদম এয়ারপোর্টে আসবে সন্ধ্যে 6টায়, কিন্তু তার জায়গায় এলো 8টায়। এইমাত্র অরণ্য আমাকে ফোন করেছিল, খুব কাছাকাছিও আসছে। তার কোনো চিন্তা নেই দাদা, আমরা সবাই মিলে মিষ্টি মুখ করুন। আচ্ছা। আমি বরং এগিয়ে দেখি বর আর বরযাত্রী কত দূরে। তাই যাও ভাই, তাই যাও। বাবা শতরূপা দিকে কোণের সাজে দারুণ মানিয়ে। আরে মানাবেই তোমার, শতরূপা মাঝে আমাদের এমনিতেই দেখতে সুন্দরী। সুন্দরী সুন্দরী শতরূপা আমার জীবনে হয়ে উঠেছে ভয়ঙ্করে। সবাই জানে ওকে আমি ভীষণ ভীষণ ভালোবাসি, তাই তো ওই শলি শতরূপাকে আমি। কি ভাবছো নবেন্দু? না 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 মানে বলছিলাম কাকা বাবু, অরণ্য নাকি মস্ত বড় ডাক্তার হয়েছে। আর বলো না বাবাজি, অরণ্য এখন বিলেত ফেরত, মস্ত বড় ডাক্তার। আরে ছেলে বড় ডাক্তার হয়েছে বলে তুমি যেন আমার অবদানকে ভুলে যেও না আদর্শ। এ আপনি কি বলছেন দাদা? আপনার অবদানকে আমি কখনো ভুলতে পারি? জানি 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 তোমার প্রতি আমার সে বিশ্বাস অবশ্যই আছে। দাদা। তাহলে আদর্শ আজকে এক কাজ করে ডাক, আজকের এই পার্টিতে তোমার ছেলে অরণ্য আর আমার মেয়ে নাতাশার বিয়ের দিন থেকে ঘোষণা করে দাও। না বাপি, আমার বিয়ের দিন এভাবে হবে না, পার্টি অ্যারেঞ্জ করতে হবে। রঙিন আলো ছটায় ভেসে আসবে হিন্দি গান, সেই মনোরম পরিবেশে শুরু হবে আমার আর অরণ্যের বিয়ের দিন। নাতাশা, হ্যাঁ নাতাশা তো ঠিক কথা বলেছে বাবা, ও আমার একমাত্র বোন, শহরে আদব কায়দায় মানুষ হয়েছে। তাছাড়া অরণ্য তো কম নয়, বিলেত ফেরত ডাক্তার বলে কথা, তাই ওদের এনগেজমেন্ট একটু ভালোভাবে হওয়া উচিত আর কি। আপনার তাহলে মিষ্টি মুখ করুন, আমি একটু ওদিক থেকে ঘুরে আসছি। হ্যাঁ তাই যাও বাবা, তাই যাও। নিমন্ত্রিত অতিথিরা আসা শুরু করে দিয়েছে, তাদের আপ্যায়নের ব্যবস্থা করকে যাও। আপনি কিন্তু বড় দেরি করে এসেছেন কাকু। আর বলো না বাপু, আমার ছেলে অরণ্য আজ বাড়ি ফিরছে, সবই তো তুমি জানো, তাই তার আশা পথ চেয়ে বসেছিলাম, কিন্তু আসতে তো দেরি হচ্ছে দেখে। ও কি বাইরে কিসের আওয়াজ? হয়তো সত্য কাঁদতে কাঁদতে এদিকেই আসছে। কি হয়েছে সত্য? আকাশটা আমার মাথার উপর ভেঙে পড়েছে, একটা দমকা ঝড়ে আমার সমস্ত কিছু উলট পালট। সত্য? আরে কি হয়েছে কি আমাকে বলো। হ্যাঁ বলুন বলুন, কি হয়েছে বলুন। বলো। এইমাত্র বল্টু এসে জানালো ওই ছেলেটা আমার মেয়েকে বিয়ে না করে অন্য একটা মেয়েকে নিয়ে পালিয়ে গেছে। এ কি বলছো সত্য? এই যে বিনা আমাকে বজ্রপাত। এখন আমি কি করবো বলতে পারেন দাদা? এখন আমি কি করব? ভাবা যাচ্ছে না কি হবে। আপনি তো পঞ্চায়েত প্রধান, দয়া করে আমার মেয়ের একটা কিছু ব্যবস্থা করুন না দাদা, দয়া করে আমার মেয়ের একটা কিছু ব্যবস্থা করুন। আরে না না, তা কি করে সম্ভব, তা কি করে সম্ভব? আমি একজন সাধারণ পঞ্চায়েত প্রধান, তাছাড়া শুনেছি ছেলেটা নাকি রাজনৈতিক নেতা, অতএব আমরা তো একই দলের সমর্থক, অতএব সিএম এর পারমিশন ছাড়া আমি কিছু করতে পারবো না। তাহলে এখন কি হবে দাদা? শতরূপা মা এ কথা শোনার পর ও কি নিজেকে স্থির রাখতে পারবে? চুপ করো সত্য করো দাদা, তুমি চুপ করো। আমার শতরূপা মা আছে শুনতে পাবে, মেয়েটা এক বুক আশা নিয়ে লাল চেরি বেনারসি শাড়ি পরে পাত্র সারা বেকাই প্রহর গুনছে। এখন আমি কি করব বলতে পারো দাদা? এখন আমি কি করব? বাবা, শতরূপা, সাগরে পেতেছি শয্যা, শিশিরে কি বা ভয় বাবা। আরে বাবা, একটা ঘন সূচার একটু তুলো এনে দেবে বাবা। কেন রে মা, সুচার তুলো নিয়ে তুই কি করবি? তুলো কানে গুজে সুচ দিয়ে চোখটা নষ্ট করে দেব। না 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 না, তাহলে শতরূপা। চোখেও কিছু দেখতে পাবো না বাবা, কানেও কিছু শুনতে পাবো না। শতরূপা, বাবা চিন্তা করছো কেন? বাবা চিন্তা করছো কেন? দেখো আমি তো কোনো চিন্তা করিনি বাবা, শতরূপা। আমি জিতে গেছি বাবা, তোমার মেয়ে জিতে গেছে। শতরূপা। তোমার কথার অমর্যাদা আমি করিনি বাবা, বিজয়ী শ্রেষ্ঠ পুরস্কার পেয়ে গেছি। আজকের পর থেকে সবাই আমাকে বলবে লগ্ন ভ্রষ্টা, অপয়া, অমঙ্গলে। নিভে
গেল, আমার জীবনের দীপশিখাটাই নিভে গেল। শতরূপা। আমি বড় হতভাগী। ছোটবেলা থেকে মাকে কখনো চোখে দেখিনি, জীবন সঙ্গী হিসেবে একজনকে ভেবেছিলাম, কিন্তু কিন্তু তোমার কথা রাখতে গিয়ে বাবা আজ যে আমি হয়ে গেলাম লগ্ন ভ্রষ্টা। ওঠ মা ওঠ, ওরে মা তুই আমাকে অভিশাপ দে, মা তুই আমাকে অভিশাপ দে। মারে আমার চেত বোঝাই করতে গিয়ে আজ বোধহয় আমি তোর বড্ড ক্ষতি করে ফেললাম। তুই আমাকে অভিশাপ দে। বাবা বাবা একদম কাঁদবে না শতরূপা, তুমি একদম কাঁদবে না। আমি বেঁচে থাকতে থাকতে তোমাকে কিছুতেই লগ্ন ভ্রষ্ট হতে দেব না। আজ এই মুহূর্তে এই লগ্নেই আমি তোমার বিয়ে দেবো। হ্যাঁ, আমি কথা দিচ্ছি, তোমাদের যদি সবার মত থাকে তাহলে শতরূপা মায়ের বিয়ে দেবো আমার একমাত্র ছেলে নভেন্দুর সঙ্গে। ঝিঙ্কুনা করে না, কুনা করে না, কুনা করে না, ঝিঙ্কুনা করে না পরে। খুব খুশি হচ্ছে না? কিরে ও খোকা, এ বিয়েতে রাজি তো? এ কি বলছো বাবা? তোমার কথার কোনোদিন আমি অবাধ্য হয়েছি? তাছাড়া তুমি পঞ্চায়েত প্রধান, আমার হিরের টুকরো ছেলে। তাই তো তোমার ছেলে হয়ে একটা অসহায় মেয়ের লগ্নভ্রষ্টার হাত থেকে তো বাঁচানো আমার কর্তব্য। তাই তো আমি শতরূপা। দাঁড়াও, তোমার মতামতের আগে আমার মতামতের প্রয়োজন আছে। শতরূপা। বাবা বাবা, প্রয়োজনে আমি গলায় দড়ি দেব কিংবা গলায় ইট বেঁধে নদীর জলে ঝাঁপিয়ে মরবো, তবু নবেন্দুর মতো সমাজ বিরোধীর গলায় আমি কখনো বরমাল্য দেব না বাবা। এত বড় অপমান! ওরে মা, মারে আমি তোর হাত দুটো ধরে অনুরোধ করছি মা, এই বিয়েটা তুই মেনে নে। বাবা, একটা মেয়ের আর কতবার বিয়ে হবে বলতে পারো বাবা? শতরূপা। লৌকিক বিয়ে না হলেও মনের বিয়ে তো আমার হয়ে গেছে বাবা। শতরূপা। আমি স্বপ্নের বিবাহিত জীবন নিয়ে বেঁচে থাকবো, খুঁজে বার করবো সেই বেঈমান অমানুষ পুরুষটিকে, টেনে হিঁচড়ে দাঁড় করবো জনতার আদালতে, চিৎকার করে বিচার চাইবো। গম জনতা তোমরাই বলো, শতরূপা। এই পুরুষ শাসিত নোংরা সমাজে বেঈমান কারা? ওদের মতো পুরুষ না আমার মতো অসহায় নারী। শান্ত হও মা, শান্ত হও। আমি বলছি তুমি এই বিয়েতে মত দাও। কাকা বাবু, আমি আপনাকে কতবার বলবো বলুন তো, আমি বিবাহিতা বিবাহিতা বিবাহিতা। কিন্তু লোকে তোমাকে কলঙ্ক দেবে, এই সমাজ তোমাকে বিবাহিতা বলে মেনে নেবে না। কেন কেন মানবে না? কারণ তোর স্মৃতিতে যে সিঁদুর নেই রে মা। বাবা, স্মৃতিতে সিঁদুর পড়লেই যদি বিবাহিতা হতো, তাহলে তাকিয়ে দেখো এই সমাজে হাজার হাজার মহিলারা বিবাহিত হওয়া সত্ত্বেও স্মৃতিতে সিঁদুর পড়ছে না কেন? শাঁখানোয়া যদি নারী জীবনের শ্রেষ্ঠ অলংকার হয়, তাহলে আজকালকার বিবাহিত মহিলারা শাঁখানোয়ার পরিবর্তে সোনার ব্রেসলেট পরে ঘুরে বেড়াচ্ছে কেন বাবা? বাবা, আমি আর 5টা মিনিট থেকে আলাদা থাকবো না বাবা, আলাদা থাকবো না। তবু আমি বলছি এ বিয়েটা তুই মেনে নে। হ্যাঁ মা, এই বিয়েটা তোমাকে করতেই হবে। কাকা বাবু, আমিও বলছি শতরূপা, এই বিয়েটা কিন্তু তুমি মেনে নাও। আপনিও কামনা করে এই বিয়েটা তুমি মেনে নাও। নাতাশা, মেনে নাও, মেনে নাও, মেনে নাও। শতরূপা, তোমাদের সকলের কথা রাখতে গিয়ে আমি আমার জীবনের এত বড় ক্ষতি হতে দেব না। শতরূপা। তাই তোমাদের সকলের কথা অমান্য করে আমি নতুন পথে পা দিলাম। কি সেই পথ? আমার একমাত্র চলার পথ হলো আত্মহত্যা। আজ সৃষ্টি সুখের উল্লাসে সৃষ্টি সুখের উল্লাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর চোখ হাসে, মোর মুখ হাসে, মোর টকবগিয়ে খুন হাসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে অরণ্য, আজকে আমার রুদ্র প্রাণের বল্ললে বান্ডেকে ওই জাগলো জুয়ার দুয়ার ভাঙা কল্ললে। আসল বাঁধন মুক্তি এলো, আসল বাঁধন চোখ ফাটে, আজ বুক ফাটে, মোর তিক্ত দুঃখের সুখ হাসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর সৃষ্টি সুখের উল্লাসে। শতরূপা, শতরূপা যা বাবা, এ তো কোনো কথাই বলছে না। আচ্ছা কি হয়েছে বলতে পারেন? বিয়ে বাড়িতে সানায়ের সুর বাজছে না কেন? সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন কেন? বাবা
বাবা কি হচ্ছে আমাকে বলো। আরে বাবা বলবে তো কি। ও হো বুঝেছি, তার মানে আমার আসতে দেরি হয়েছে বলে নিশ্চয় শতরূপা ম্যাডাম আমার উপর অভিমান করেছে, তাই না? আচ্ছা শতরূপা তুমি বলো আমি কি করব। তোমরা তো সবাই জানো আজ 5 বছর পর সবে মাত্র বিলেত থেকে ডাক্তারি পাস করে আজই ফিরে এলাম। তাই তো বিয়ে বাড়িতে না আসে প্রথমে বাড়িতে চলে গেলাম, আর গিয়ে মাকে জড়িয়ে ধরে 5 বছরে জমিয়ে রাখা আদর খেলাম। তারপর ছুটে চলে এলাম কোণে সাজে দেখতে আমার বান্ধবী শতরূপাকে কত সুন্দরী দেখাচ্ছে। এই অনিচ্ছাকৃত দেরির জন্য দয়া করে তুমি আমাকে ক্ষমা করে দাও শতরূপা। আরে বাবা কিছু তো বলো, আমি তো ক্ষমা চেয়ে নিলাম। এই শতরূপা, এই শতরূপা, এই শতরূপা। শতরূপা পাথর হয়ে গেছে বাবা। কেন কি হয়েছে? কিছুই হয়নি, তুমি আমার কাছে এসো। ছাড়ো বাবা, শতরূপার কি হয়েছে? বর শতরূপাকে বিয়ে না করে অন্য মেয়েকে নিয়ে পালিয়ে গেছে। কি বলছো বাবা? হ্যাঁ বাবা, ওই ছেলেটা আমার মেয়েকে বিয়ে না করে অন্য একটা মেয়েকে নিয়ে পালিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আপনি পুলিশে খবর দেননি? কি হবে কি হবে বাবা পুলিশে খবর দিয়ে? ওই তো পঞ্চায়েত প্রধান এখানে দাঁড়িয়ে আছে। তাহলে উনি কি বলছেন? উনি বলছেন ছেলেটা রাজনৈতিক নেতা, তাই তার বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়া যাবে না। তার মানেটা হলো কি আমরা একই দলের লোক, একই রাজনীতি করি, অতএব নিজেদের মধ্যে তো আমি কোন্দল সৃষ্টি করতে পারি না। তাই বলে এত বড় একটা অন্যায় করলো আর আপনি বলছেন? একটা নয় বাবা, একটা নয়, আমার কাছে খবর আছে ওই ছেলেটা 5টা মেয়ে সর্বনাশ করেছে। ওরা টিম, তাতে তোমার কি হয়েছে? বাহ 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 বাবা, চমৎকার, আপনি ঠিক কথাই বলেছেন। জননেতা অশোক সামন্ত, এই সমাজে আপনাদের মতো নেতারা যা ইচ্ছে তাই করবে, আর আমাদের মতো মানুষগুলো সব মুখ বুজে সহ্য করবে, তাই অরণ্য বাবা লজ্জা, বাবা লজ্জা। এ আমরা কোন দেশের কোন রাজ্যে বাস করছি বলতে পারো বাবা? অরণ্য, আমি একজন বিলেত পড়ো ডাক্তার হয়ে এই মুহূর্তে চিৎকার করে বলতে বাধ্য হচ্ছি, এই পৃথিবীতে করোনার থেকেও কঠিন মহামারী ভাইরাস আক্রমণ করুক, আর সেই ভাইরাসে পড়ে এই পশ্চিমবঙ্গে এদের মতো খুদে নেতাগুলো সব ধ্বংস হয়ে যায়। তারপর আবার নতুন সূর্যের উদয় হোক। অরণ্য, আমার ইচ্ছে হচ্ছে বাবা, এই দৃশ্য দেখে আমার ইচ্ছে হচ্ছে পশ্চিমবঙ্গের এদের মতো খুদে নেতাগুলোকে ল্যাম্প পোস্টে বেঁধে কাঁচা কঞ্চে দিয়ে পেটানো উচিত। অরণ্য, যা দেখে ন্যাবলা ক্যাবলার বাদলার দল নতুন করে নেতা সাজতে না আসে। নেতারা অন্যায় করলে ক্ষমা পেয়ে যায় বাবা, কিন্তু ক্ষমা পায় না পরিযায়ী শ্রমিকরা, ক্ষমা পায় না রেল স্টেশনে কিংবা ফুটপাতে থাকা পরিযায়ী শ্রমিক আর ভিক্ষুকরা, যারা সামাজিক দূরত্ব বজায় না রেখে বাটি হাতে রাস্তায় বেরোনোর অপরাধে পুলিশ তাদের লাঠি দিয়ে পেটাচ্ছে। অথচ তাকিয়ে দেখো বাবা, তাকিয়ে দেখো এই সমাজে এদের মতো নেতাগুলো রমরমিয়ে জনসভা করছে। সেক্ষেত্রে কিন্তু সামাজিক দূরত্বের কিচ্ছু যায় আসে না। নেতারা বলছে খেলা হবে খেলা হবে খেলা হবে, অথচ কোন নেতা বলছে না যে ভোটের পরে দেশে শান্তি ফিরে আসবে। লকডাউনের দিনে মুদিখানা দোকান খোলার অপরাধে দোকানদারকে পুলিশ লাঠি দিয়ে পেটাচ্ছে, কিন্তু তাকিয়ে দেখো বাবা এই রাস্তার মোড়ে চুল্লু মদের ঠেকগুলো রমরমিয়ে চলছে, অথচ সেই চুল্লু মদের দোকানদারকে কিন্তু লাঠি দিয়ে পেটানো হচ্ছে না। কারণ সেই সমস্ত চুল্লু মদের ঠেক এদের মতো রাজনৈতিক নেতা আর পুলিশদের মোটা টাকা যে মাসহারা থাকে। হ্যাঁ বাবা, বাবা বিলেতে থাকলেও ফেসবুক কিংবা হোয়াটসঅ্যাপে এই সমস্ত খবরগুলো পাচ্ছি বাবা। তাই তো এদেশের লজ্জা নিবারণ করতে পশ্চিমবঙ্গের নেতাগুলোকে শিক্ষা দিতে আমি একজন বিলেত পড়ো ডাক্তার হয়ে একটা অন্যায় কাজ করবো। অন্যায় কাজ? অরণ্য, আমি তোমার আশীর্বাদ মাথায় নিয়ে একজন অসহায় মেয়ের জীবন এই মুহূর্তে আমি বাঁচাবো বাবা। অরণ্য, অরণ্য, আমি আমার শরীরে রক্ত দিয়ে অরণ্য শতরূপা স্মৃতি রাঙিয়ে দিলাম। অরণ্য, এ তুই কি করলি বাবা? এ তুই কি করলি? কেন বাবা, আমি কি কোনো অন্যায় করলাম? না মানে আমি ওহ ভগবান, সত্যি সত্যি তুমি অন্তর্যামী। ওরে কে আছিস? বাজা বাজা, তোরা সব জোরে জোরে সারাই বাজা, উলু ধরে দে উলু। প্রতিশ্রুতির কি হবে? প্রতিশ্রুতি? হ্যাঁ প্রতিশ্রুতি। বাবা এরা কি সব প্রতিশ্রুতির কথা বলছে যা তুমি আমাকে এতদিন জানাওনি? জানানোর মতো সুযোগ হয়নি বাবা। তার মানে? তোকে বিলেতে পড়ানোর জন্য অশোক বাবুর কাছ থেকে আমি 5 লক্ষ টাকা ঋণ নিয়েছিলাম বাবা। বিনিময়ে ওনাকে কথা দিয়েছিলাম। কি কথা? ওনার মেয়ে নাতাশার সঙ্গে আমি তোর বিয়ে দেব। এ তুমি কি করেছো বাবা? কই একদিনও তো এই কথাটা আমাকে ফোনে জানাওনি। এতদিন না জানলেও আজ যখন জানলে ওই মেয়েটা সিঁথি সিঁদুর তুমি মুছে দাও। তা কখনো সম্ভব হয় না ম্যাডাম। একটা কথা ভালো করে জেনে রাখবেন, কোনো পুরুষ যখন কোনো মহিলার স্মৃতিতে একবার সিঁদুর পরিয়ে দেয় সে সহজে কিন্তু মুছে দেওয়া যায় না। আরে বাবা সিঁদুর যখন মোছা যাবে না তাহলে থাক, তবে সবাই জানবো ওই সিঁদুরটা তোমার দেওয়া নয়,
আমার। তার মানে মানে হলো ও আজ থেকে আমার দাদার বউ। তাহলে ওর স্মৃতিতে দেওয়া আমার রক্তের সিঁদুর ওটা যে তোমার দেওয়া সিঁদুর, তার কি কোনো প্রমাণ আছে? আপনি ঠিক কথাই বলেছেন ম্যাডাম। শতরূপার স্মৃতিতে যে রক্তের সিঁদুর সেটা যে আমার, তার যেমন কোনো প্রমাণ নেই, ঠিক তেমনি এই মুহূর্তে আপনার সামনে দাঁড়িয়ে থাকা এই ভদ্রলোক যে আপনার বাবা, তারও কিন্তু কোনো প্রমাণ নেই। তাহলে কি এই মুহূর্তে আমি চিৎকার করে বলবো যে এই ভদ্রলোকের সঙ্গে আপনার একটা গোপন ডিএনএ টেস্ট করলে প্রমাণ হবে উনি আমার বাবা। বেশ, তো আপনি যেমন ডিএনএ টেস্ট করে প্রমাণ করবেন উনি আপনার বাবা, ঠিক তেমনি এই মুহূর্তে আপনারা সবাই মিলে শতরূপা আর আমার মনটাকে পরীক্ষা করে দেখুন, তাহলে সবাই জানতে পারবেন শতরূপা আর আমরা স্বামী স্ত্রী। স্বামী স্ত্রী, স্বামী স্ত্রী। কিন্তু অরণ্য, তোমার শুধু একটা কথা মনে রাখা উচিত, যে শিক্ষায় শিক্ষিত হয়ে আই তুমি এত বড় বিলেত ফেরত ডাক্তার হয়েছো, সেটা কিন্তু আমারই টাকা। আপনি চিন্তা করবেন না জননেতা অশোক সামন্ত, যতদিন না পর্যন্ত আপনার দেওয়াই 5 লক্ষ টাকা আমি পরিশোধ করছি, ততদিন পর্যন্ত আপনার দেওয়া টাকায় শিক্ষা লাভ করা ডাক্তারি করে আমি একটা টাকাও রোজগার করব না। অরণ্য, বাবা প্রয়োজন হলে আমি রিক্সা চালাবো, বাবা আমি মুটেগিরি করব, কুলিগিরি করব, দরকার হলে রেল স্টেশনে গিয়ে 2 হাত পেতে ভিক্ষে চেয়ে সংসার চালাবো, তবু অসৎ ব্যক্তির দেওয়া টাকায় শিক্ষা লাভ করা ডাক্তারি করে আমি একটা টাকাও রোজগার করব না। এটা অরণ্য মুখার্জির জীবনের সবচেয়ে একটা বড় ভয়ঙ্কর প্রতিজ্ঞা। অরণ্য, এ তুমি কি করলে অরণ্য? আমার মতো একটা মেয়ের জীবন বাঁচালে। চিন্তা করছো কেন শতরূপা? এই মুহূর্তে যে এছাড়া আমার কোনো পথ নেই। ঠিক আছে, ঠিক আছে, আমিও পঞ্চায়েত প্রধান অশোক সামন্ত, আমি কিন্তু তোমাকে সহজে ছেড়ে দেবো না অরণ্য। এর বদলা কিন্তু আমি নেবই নেব। শান্ত হন বাবা, শান্ত হন। আপনি যদি অভয় দেন তাহলে আমি একটা প্রস্তাব দিতে পারি। আপনি যদি অনুমতি দেন আর নাতাশা যদি রাজি থাকে, তাহলে এই মুহূর্তে নাতাশার বিয়ে দেব আমি আমার ছোট ছেলে অমরের সাথে। অসম্ভব, এই প্রস্তাব আমি মানব না। নাতাশা, রাগ করিস না বোন, রাগ করিস না। শোন বাবা, তুমি এসো। চলো। বলছি বদলা যদি নিতে চাস, এই তো সুযোগ। তা যেমন করে হোক তুই এই বাড়িতে ঢুকে যা, তারপর যেন তেন প্রকারে ওই মেয়েটাকে সরিয়ে তুই হবি অরণ্যের বাগদত্তা। কিরে মা, রাজি তো? তোমরা যখন বলছো এই বিয়েতে আমি রাজি। এ আমি কি করলাম? না জেনে না শুনে আমি শতরূপার স্মৃতিটা রাঙিয়ে দিলাম। আচ্ছা, এতে কি আমি ওর মনে কষ্ট দিলাম? না না, সেই ছোট্টবেলা থেকে আমরা দুজনে বর পুতুল আর কনে পুতুল হয়ে খেলতাম। আমি হতাম মেয়ে পুতুল আর তুমি হতে বর পুতুল। কিন্তু কালের নিয়মে আজ তুমি কোথায়, আমি কোথায়? একবার যখন হারিয়ে তোমাকে পেয়েছি, তখন আমি আর হারাতেই দেব না। আমরা দুজনা সর্বখেলনা, গরিব না ধরণীতে, মুগ্ধ ললিত অশ্র গলিত গীতে, পঞ্চস্বরের বেদনা মাধুরী দিয়ে বাসর রাত্রি রচিব না মোরা প্রিয়ে। ভাগ্যের পায়ে দুর্বল প্রাণী ভিক্ষা না জানি যাচি। নাহি কোনো ভয়, জানি নিশ্চয় তুমি আছো, আমি আছি, তুমি আছো, আমি আছি, তুমি আছো অরণ্য। এই তো হেথায় কুঞ্জ ছায়ায় স্বপ্ন মধুর মোহে। এই জীবনে যে কটি দিন পাবো,
পারছি না, কিছুতেই ভুলতে পারছি না আমি সেই ভয়ঙ্কর রাতের কথা। বলতে তোমাকে হবেই বনলতা, সেদিন সেই কথা মনে করে আজও তুমি কেন মনে মনে কষ্ট পাচ্ছ? কষ্ট তো পাবোই, চোখের সামনে গুন্ডাগুলো আমার মাকে খুন করলো। মাত্র 8 বছর বয়সে এত বড় যন্ত্রণা। 8 বছর? হ্যাঁ, আমার বয়স তখন মাত্র 8 বছর। আমার ছোট বোন রূপকথার বয়স তখন মাত্র 3 বছর। বনলতা, আমার মামা দাদু শরীর খারাপের খবর পেয়ে আমার মা আমাদের 2 বোনকে সঙ্গে নিয়ে মামার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। আমরা হাওড়া স্টেশনে পৌঁছলাম তখন রাত্রি 9:30। তারপর কি হলো বলো? হাওড়া থেকে বর্ধমান যাওয়া লাস্ট ট্রেন ছিল রাত্রি 10টায়। আমরা ট্রেনে উঠে বসলাম। ট্রেনটা ঠিক সময় ছাড়লো, বেশ ভালোই যাচ্ছিল। কিছুক্ষণ যাওয়ার পর আমার ছোট বোন রূপকথা মায়ের কোলে ঘুমিয়ে পড়লো। আমিও কিছুক্ষণ পর ঢুলতে ঢুলতে মায়ের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ কোনো একটা স্টেশনে ট্রেনটা দাঁড়াতেই 3 জন গুন্ডা উঠে এসে আমার মায়ের কাছ থেকে সব জিনিস খেয়ে নিতে থাকলো। হস্তস্তিতে আমার ঘুম ভেঙে গেল। আমি তাকিয়ে দেখি আমার ছোট বোন রূপকথা মাটিতে পড়ে ডুকরে ডুকরে কাঁদছে। আমি ছুটে গেলাম, আমার ছোট বোনকে বুকে তুলে নিয়ে তার কান্না থামানোর জন্য বাথরুমে চলে গেলাম। তারপর কি হলো? স্পষ্ট শুনতে পেলাম আমার মা চিৎকার করে বলছে, জগা তুই তো জগা গুন্ডা, তুই আমার এত বড় সর্বনাশ করিস না। গুন্ডাগুলো বললো, ওরে শালি তুই তাহলে আমাদের চিনে ফেলেছিস, তাহলে তোকে তো আর বাঁচিয়ে রাখা যায় না। আমার মা আরো জোরে জোরে চিৎকার করতে লাগলো। গুন্ডাগুলো অট্ট হাসতে ফেটে পড়লো। তারপর সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। বনলতা, তোমার মা? মা, আমার মা বনলতা ঘুমিয়েছিলে মায়ের কোলে, কখন যে মা গেল চলে। সবাই বলে ওই আকাশে লুকিয়ে আছে, খুঁজে না। মা, ও মা, মা গো বনলতা, মা, মা তুমি কোথায় মা? মা, বনলতা, ও তোতা পাখি রে, শিকল খুলে উড়িয়ে দেব মাকে যদি আমার মাকে যদি ঘুমিয়েছিলেন মায়ের কোলে, কখন যে মা গেল চলে। সবাই বলে ওই আকাশে লুকিয়ে আছে, খুঁজে না। মা, মা গো, মা, ও মা। কেউ বলে মা ভোরের বেলায়, চাপা বনে ফুলের বেলায়। কেউ বলে মা ভোরের বেলায়, চাপা বনে ফুলের বেলায়। ফুল কুড়িয়ে কখন যে মা ঠাকুর ঘরে আসে। রোজ ভাবি জেগে থাকি, মাকে আমায় দেবে ফাঁকি। রোজ ভাবি জেগে থাকি, মাকে আমায় দেবে ফাঁকি। কখন যে ঘুম জড়িয়ে আসে বুঝতে পারি না। পাখি তুমি লক্ষ্মী, আমার মায়ের কাছে নিয়ে যাও। পাখি তুমি লক্ষ্মী, আমার মায়ের কাছে নিয়ে যাও। বলছি বনলতা, সেদিন সেই ট্রেনে অন্য কোনো প্যাসেঞ্জার ছিল না? হ্যাঁ,
ছিল তো ছিল? ছিল আরো 3 জন পুরুষ মানুষ ছিল। তারাও আমার বাবার বয়সী। ওই গুন্ডাগুলোর ভয়ে তারাও কম্পার্টমেন্টের একদিকে জড়সড় হয়ে দাঁড়িয়েছিল। তারপর কোনো একটা স্টেশনে ট্রেনটা দাঁড়াতেই গুন্ডাগুলো ছুটে স্টেশনে নেমে চলে গেল। কি বলছো? আমি আমার ছোট বোন রূপকথাকে কোলে নিয়ে বাথরুম থেকে ছুটে এলাম। এসে দেখলাম আমার সঙ্গে শেষ দেখা করবার জন্য আমার মা কোনো রকমই তার প্রাণটুকু ধরে রেখেছে। আমার ছোট বোনটাকে মায়ের কাছে শুয়ে রেখে আমি ছুটে স্টেশনে নেমে গেলাম একটুখানি জলের জন্য। জল নিয়ে যখন স্টেশনে ফিরে এলাম তখন ট্রেনটা স্টেশন ছেড়ে চলে গেছে। বনলতা তুমি শান্ত হও, বনলতা তুমি শান্ত হও। কেমন করে আমি কেমন করে শান্ত হব বলতে পারো ভাস্করদা? বনলতা কেমন করে শান্ত হব আমি? চোখের সামনে মাকে হারালাম, ছোট বোন রূপকথা আমার জীবন থেকে হারিয়ে গেল। এতটুকু বাচ্চা মেয়ে আমি কোথায় যাব, কার কাছে যাব, কি করব কিছুই ভেবে পাচ্ছিলাম না। স্টেশনে লোকেদের কাছে হাত পেতে ভিক্ষে চেয়ে কোনো রকমই টাকা পয়সা জোগাড় করে আমি তার পরের দিন ট্রেনে করে চেপে বাড়ি ফিরে এলাম। বাড়িতে ফিরে এসে বাবাকে সব কথা বললাম। আমার মুখে সমস্ত কথা শুনে আমার অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক বাবা তন্ময় চৌধুরী শোকে দুঃখে শোক পেয়ে পাগল হয়ে গেল। না না না, আমি পাগল নই, আমি পাগল নই। তুই আমাকে পাগল বলবি না। আমি চলে যাবো দূরে, বহু দূরে, বহু দূরে। আর কেন রে মা, এবার তোমার যাওয়ার সময় হয়েছে। তুই আমাকে মুক্তি দে মা, মুক্তি দে। মেসমশাই আপনি জানো ভাস্কর, এই পাগলি মেয়েটা আমার কোথাও যে আমি কত করে বললাম ওই চাঁদের বুড়ি আমায় হাতছানি দিয়ে ডাকছে, আমি ওই চাঁদে যাব, রথে চড়ে যাব। না না না, রথে নয়, মই ঠেকিয়ে ছিঁড়ে বেয়ে যাব। ওই পাগলিটা আমায় কোথাও যেতে দিচ্ছে। এই দেখ মা, মা গো কাঁদছিস কেন মা, কাঁদছিস কেন? তোর মা তোমালিকা আমায় হাতছানি দিয়ে ডাকছে, তবু আমি তোকে ছেড়ে কোথাও যাব না মা, কোথাও না, কোথাও না। কেন জানিস? শাস্তি দিতে হবে, যেমন করে খুঁজে বের করতে হবে শয়তান জগা গুন্ডাকে। তারপর তুই মহিষাসুর মর্দিনী সেজে ওর বুকটা ফালা ফালা করে দিবি। আমি তোকে সাহায্য করব, আমি যে তোর মানব পিতা আর তুই আমার দেবী মা। কেন তুমি এরকম করছো বাবা, কেন তুমি এরকম করছো? যাও বিছানায় গিয়ে শুয়ে পড়ো, তারপর আমি তোমাকে ওষুধ খাইয়ে দেবো, দেখবে দেখবে খুব ভালো হবে। তারপর তুমি একটু বিশ্রাম নেবে। বিশ্রাম? হ্যাঁ বাবা। হ্যাঁ মা, আমি বিশ্রাম নেব, আমি চিরতরে বিশ্রাম নেব। ওরে মা, আমি মরতে চাই না রে মা, আমি মরতে চাই। তুই আমাকে বাঁচা মা, তুই আমাকে বাঁচা। বনলতা এবার বুঝি মেসমশাই সত্যি সত্যি পাগল হয়ে যাবে। তাই বলছিলাম কি, যত তাড়াতাড়ি সম্ভব মেসমশাই ব্রেন টিউমারের অপারেশনটা কিন্তু প্রয়োজন। আচ্ছা ভাস্কর দা, তুমি আমাকে খুব ভালোবাসো তাই না? কেন সন্দেহ আছে? আমি তোমাকে আগেই বলেছি বনলতা, আমার জীবনের থেকে আমি তোমাকে অনেক অনেক বেশি ভালোবাসি। প্রয়োজনে আমি তোমার জন্য সব কিছু করতে পারি। আমার জন্য তুমি সব কিছু করতে পারবে? হ্যাঁ। একই তুমি হাসছো বনলতা? আমার জন্য তুমি সব কিছু করতে পারবে তাই না? আচ্ছা আচ্ছা, তুমি কি পারবে ঠিক এই মুহূর্তে আমার বাবার ব্রেন অপারেশন করবার জন্য 3 লক্ষ টাকা আমাকে দিতে? কি হলো, চমকে উঠলে কেন? 3 লক্ষ টাকার কথা শুনে ঘাবড়ে গেলে মনে হচ্ছে। বনলতা বনলতা তুমি তো জানো আমি সবে চাকরিতে ইন্টারভিউ দিয়েছি, চাকরিটা পেয়ে গেলে না হয়। বনলতা কবে রাম রাজা হবে তবে সীতা বনবাসে যাবে। বনলতা কবে তুমি চাকরি পাবে তবেই নাকি আমার বাবার ব্রেন অপারেশন করা হবে। বনলতা তাতে যদি আমার বাবা মারাও যায় তাতে কিচ্ছু যায় আসে না। এই তুমি আমাকে খুব খুব ভালোবাসো তাই না? তুই বিশ্বাস করো বনলতা, আমি সত্যি সত্যি আমি নিরুপায়। থাক বনলতা, তোমার ভালোবাসা আমি বুঝে নিয়েছি, আর তোমাকে ভালোবাসার কথা বলতে হবে না। কি বলছো বনলতা? এখান থেকে আসতে পারো, আমাকে একটু একা থাকতে দাও। যাও তুমি এখান থেকে চলে যাও, এক্ষুনি এখান থেকে তুমি চলে যাও, চলে যাও, চলে যাও। বেশ, আমি চলেই যাচ্ছি, নিতান্ত নিরুপায় হয়ে আমি এখান থেকে চলেই যাচ্ছি। তুমি আমাকে অস্বীকার করলেও আমি তোমায় কোনোদিন অস্বীকার করবো না। একদিন না একদিন আমি প্রমাণ করে দেব আমি তোমার কতটা আপনজন। ও গো আবার নতুন করে ভুলে জানাও ধরে ঢেকো না,
হারানো স্বপন চোখে একুনা, হারানো স্বপন চোখে একুনা। চলে গেল, চলে গেল। আমরা উপর অভিমান করে আমাকে ভুল বুঝে ভাস্কর এখান থেকে চলে গেল। কিন্তু ওকে আমি কেমন করে বোঝাবো যে এই পৃথিবীতে আমার বাবা ছাড়া আমার আপনজন বলতে আর কেউ নেই। তাই তো আমার বাবার ব্রেন অপারেশন করাটা খুবই জরুরি। কিন্তু এমনই ভাগ্য আমার, টিউশনি করে যে কটা টাকা মাইনে পাই সংসার চালাতে আর বাবার ওষুধ কিনতে সব টাকা শেষ হয়ে যায়। হায় রে ভাগ্য, কি কপাল করে আমি জন্মেছিলাম ঠাকুর, কি ভাগ্য করে জন্মেছিলাম আমি এই পৃথিবীতে, কি ভাগ্য। আমরা দুজন একটি গাঁয়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুখ। আমাদের সেই গায়ের নামটি অঞ্জনা, আমাদের সেই নদীর নামটি রঞ্জনা। আমার নাম তো জানি গায়ের পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি খঞ্জনা। এই কবিতাটা ছেলেবেলায় ভাস্কর দা আমাকে শিখিয়েছিল। ছেলেবেলা থেকেই আমাদের সুখ দুঃখ ভালো মন্দে সব সময় ভাস্কর দা আমাদের পাশে থেকেছে। কিন্তু আজ এই অসহায় অবস্থায় আমাকে একা ফেলে, আমাকে ভুলে ভাস্কর দেখা থেকে চলে গেল কেন? কেন? তোমাকে সবাই ভুল বুঝলেও আমি তোমাকে দিলাম কথা, তুমি আমার বনলতা। তুমি আসতে পারি না? না মানে? আরে বাবা, তোমার বাবা মানে তো আমার বাবা, তাছাড়া তোমার বাবা অসুস্থ তাই। আচ্ছা, তুমি যে বলেছিলে যে ডাক্তারবাবু আমার বাবার ব্রেন অপারেশন করবেন, সেই ডাক্তারবাবুর সঙ্গে নাকি তোমার খুব জানাশোনা, তাই তুমি কি একটু বলে করে দিলে নাকি খরচটা কম হবে? হ্যাঁ বলেছি। বলেছো? কি বললেন উনি? কত টাকা লাগবে? বনলতা, ওসব নিয়ে তোমাকে কিছু চিন্তা করতে হবে না, তোমার বাবার অপারেশনের সমস্ত খরচ আমি দেবো। হ্যাঁ, কেন বিশ্বাস হচ্ছে না? এই বনলতা, তোমার ভালোবাসা পাওয়ার জন্য তো আমি সব কিছু করতে পারি। কি হলো, দূরে সরে গেছে? আমি কিচ্ছু চাই না বনলতা, আমি কিচ্ছু চাই না, চাই শুধু তোমার ভালোবাসা। আমি মরতে চাই না রে মা, আমি বাঁচতে চাই। তুই আমাকে বাঁচা মা, তুই আমাকে বাঁচা। কি হলো, চিৎকার করছো কেন? কই কিছু না তো, কিছু না, এমনি এমনি। তাহলে দূরে কেন, কাছে এসো। বুঝতে পারছো না? চলো না বনলতা, আমরা শহরে কোথাও থেকে ঘুরে আসি। না না, তা কি করে হয়? সমাজ আছে না, সমাজের মানুষটা কি ভাব? আরে বাবা, রাখো তো তোমার সমাজকে, সমাজ কি বলবে? তাছাড়া আমি তোমাকে বিয়ে করবো না কি? কি বললে তুমি আমাকে? বিয়ে? হ্যাঁ বিয়ে, আগামী পরশুদিন তোমার বাবার অপারেশন, তারপর তো আমি তোমাকে বিয়ে করবো। তোমার বাবা যদি আমাকে তোমার বউ বলে মেনে না নেন? দূর, কি আর করি না। তাছাড়া টাকা পয়সা গাড়ি বাড়ি কি নেই, হ্যাঁ সবই তো আছে। বাবা যদি একান্ত না মেনে না, বই গেল। এই কাছে সময় লক্ষ্মীটি, প্লিজ লক্ষ্মীটি, আমার যা তর্স হয়েছে না, চলো না। কি বিশ্বাস হচ্ছে না? আচ্ছা বাবা, এই নাও 3 লাখ টাকা চেক। বিশ্বাস হলো তো? নবনীল, এই অত দূরে কেন, কাছে এসো। আচ্ছা নবনীল, নবনীল তুমি কি পারবে ঠিক এই মুহূর্তে আমাকে বিয়ে করতে পারবে? নিশ্চয়ই পারবো। আমার ভালোবাসার লক্ষ্মীটির জন্য আমি এটুকু করতে পারবো না? চলো, আজ তোমাকে আমি এই মুহূর্তে কালীঘাটে গিয়ে বিয়ে করবই। কি হলো, আমার মুখের দিকে তাকিয়ে কি ভাবছো? তুমি ছেড়ো না হাত পথে, যদি আধার আসে নেমে, গ্রহণ যতই করো আমায় ততই বাঁধো প্রেমে। তুমি ছেড়ো না হাত পথে, যদি আধার আসে গ্রহণ যতই করো আমায় ততই বাঁধো প্রেমে। পাশে আমার থাকো, জীবনটাকে শান্তি
সবুজ করে রাখো, পাশে আমার থাকো। আর বোঝায় নে তো সুখে প্রেমের বালা গাঁথি। আমার স্বপ্ন তুমি ওগো চিরদিনের সাথী। আমার স্বপ্ন তুমি ওগো চিরদিনের সাথী। তুমি সূর্যটা ভোর আমার আর তারায় ভরা রাতি। তুমি সূর্যটা ভোর আমার আর তারায় ভরা রাতি। আমার স্বপ্ন তুমি ওগো চিরদিনের সাথী। আমার স্বপ্ন তুমি ওগো চিরদিনের সাথী। मैंने प्यार तुम्हीं से किया है, मैंने दिल में तुम्हीं का दिया है। अब जाए जो चल, मैं दुनिया से अपना डरो, जिसे मैं प्यार करो, दुनिया से अपना डरो, जिसे मैं प्यार करो। বৌমা বৌমা ও বৌমা ডিসকাস্টিং! আমার জন্য বেডটি নিয়ে এসেছেন? কই না তো তবে কেন এসেছেন? বলছি বড় বৌমা সকাল থেকে একা হাতে সংসারের সমস্ত কাজকর্ম করছে, তাই তুমি যদি একটু সহযোগিতা করতে। কি বললেন? আমি করব সংসারের কাজ? হ্যাঁ, তাতে ক্ষতি কি? তুমিও তো এবারে বউ। এই যে শুনুন, বেশি নাকামো না করে আমার জন্য বেডটি নিয়ে আসুন। বৌমা কাকে তুমি বেড জানতে বলছো বৌমা? তুমি বোধহয় ভুলে গেছো যে উনি তোমার শাশুড়ি মা, তাই ওকে তুমি অর্ডার করতে পারো না। এ আমার কোন সংসারে বিয়ে দিল বাপি? সাত সকালে ওরা সকলে মিলে আমাকে অপমান করছে। চুপ করো বৌমা, তোমার শ্বশুরের কথায় তুমি রাগ করো না। বাবা আ বাবা চা এনেছি, এই নিন। দাও মা দাও। মা চা। ঠিক আছে। আমার চা? তোমার চা রান্নাঘরে আছে। কি বললে? আমি রান্নাঘরে গিয়ে চা খাবো? কেন খাবে না? এই বাড়ির বড় বউ হয়ে আমি যদি রান্নাঘরে গিয়ে চা খেতে পারি, তাহলে তুমি কেন পারবে না? কি বললি ছোট লোকের মেয়ে? তুমি ঠিক কথা বলেছো, তুমি একদম ঠিক কথা বলেছো। আমি ছোট লোক ঘরের মেয়ে বলেই তো এওতে চিহ্ন সিঁথিতে সিঁদুর আর হাতে শাখা পরে সাত সকালে সংসারের সমস্ত কাজ সেরে শ্বশুর শাশুড়ির জন্য চা এনেছি। সন্ধেবেলায় তুলসী তলায় প্রদীপ জ্বালিয়ে লক্ষ্মীর পাঁচালি পড়ি। আর তুমি ভদ্রলোক ঘরের মেয়ে বলেই তো সাত সকালে প্যান্জামা পরে হিন্দি গানের তালে তালে নোংরা নাচ করছো। তত বড় মুখ নয়, তত বড় কথা। ডোন্ট ক্রস ইওর লিমিট নাতাশা। আমার ভদ্রতাকে তুমি দুর্বলতা ভেবো না। যে হাত দিয়ে আমি শ্বশুর শাশুড়ির জন্য চা বানিয়েছি, সেই হাত দিয়ে তোমার হাতটা আমি ভেঙে দিতে পারি। তোর কি যায় আছে? যায় এবং আসে নাতাশা। এই সংসারের আমি বড় বউ। বৃদ্ধ বয়সে যদি বাবা মা কষ্ট পায়, লোকে কাউকে দোষারোপ না করলেও আমাকে দোষারোপ করবে। নাতাশা, ছোটরা ভুল করলে তার দায়ভার কিন্তু বড়দের ঘাড়ে গিয়ে পড়ে। নাতাশা, বড় না ছাই, তোকে আমি বড় বলে মানি না। ছোট বৌমা চুপ করুন, আপনাদের জন্যই আজ ওর এত বার বাড়ন্ত। তুমি ভুল বললে ছোট বৌমা। আমাদের জন্য বড় বৌমার বাড়ন্ত নয়, বড় বৌমা প্রকৃত শিক্ষায় শিক্ষিতা, এটাই তার প্রমাণ। আর তোমার শিক্ষাটা যে ভুয়ো তার প্রমাণ তুমি নিজে। চুপ করুন, ছোট লোকের মতো কথা বলবেন না তো। এই ভদ্রলোকের মেয়ে, এতক্ষণ ধরে মুখ বুঝে অনেক অপমান সহ্য করেছি, তাই অত্যাচারের সত্যের বাঁধ ভেঙে বলতে বাধ্য হচ্ছি, তোদের মতো কতগুলো নোংরা মহিলাদের জন্য আজ সমগ্র মহিলা জাতি খারাপ। একটা কথা মনে রাখিস নাতাশা, রামায়ণে যেমন কইকেই ছিল, তেমন স্বামী সোহাগিনী সীতাও ছিল। মির্জাফরের জন্য রাজ্যের অনেক ক্ষতি হয়েছিল, কিন্তু আমি তা হতে দেব না। কয়েকদিনের মধ্যে তোর অহংকারটা আমি ভেঙে দেব।
এই সমাজের মধ্যমণিদের কাছে আমার হাত জোর করে বিনীত অনুরোধ, আপনাদের সৃষ্টি করা টিভি সিরিয়াল দেখে এই সমস্ত মেয়েরা কুশিক্ষায় শিক্ষিত হচ্ছে। দয়া করে আপনারা টিভি সিরিয়াল দেখাটা একটু বন্ধ করুন। ছি নাতাশা, ছি। তুই আমাকে বলেছিলিস না আমি ছোট লোক ঘরের মেয়ে নই, তুই একটা ছোট লোক ঘরের মেয়ে। তত বড় মুখ নয়, তত বড় কথা, দেখবি জুতো মেরে তোর মুখটা ভেঙে দেব। বাহ, চমৎকার দৃশ্য। আপনারা সবাই তাকিয়ে দেখুন, আধুনিক শিক্ষায় শিক্ষিতা ছোট বৌমা আজ কেমন জুতো হাতে দিয়ে বড় জার শ্বশুর শাশুড়ির প্রতি কি নিদারুণ ভক্তি। যা দেখে সত্যি শ্রদ্ধায় আমার মাথা নত করতে ইচ্ছে করছে। চালিয়ে যাও বৌমা, চালিয়ে যাও, আমি বলছি চালিয়ে যাও। এইভাবে চলতে থাকলে খুব তাড়াতাড়ি তুমি ওই সংসার তৈরির স্কলারশিপটা কিন্তু পেয়ে যাবে। অরণ্য, তা বাবা কি এমন ঘটনা ঘটেছিল যে যার জন্য আবার ওই মা কালীকে ছিন্ন মস্তা থেকে জুতো হাতে দিয়ে চামুন্ডা সাজতে হলো? মানে ছোট বৌমাকে বেডে বসে বেডটি দেওয়া হয়নি তাই? সে কি, ছোট বৌমাকে বেডে বসে বেডটি দেওয়া হয়নি? এই জন্যই তো ছোট বৌমার মাথাটা গরম হয়ে গেছে। এটা ঠিক করো না বাবা, এটা তোমাদের ভীষণ ভুল মা। শতরূপা, এটা কিন্তু একদম তোমার ঠিক হয়নি। তার মানে তুমি বলছো আমি ওকে বেডে বসে বেডটি দেব? আরে বাবা তুমি কেন দেবে? মা তো আছে নাকি? অরণ্য, আচ্ছা মা আর কতদিন বাঁচবে বলো তো? তোমার তো বয়স হয়েছে নাকি? এই বয়সে বসে বসে না খেয়ে সংসারের একটু কাজকর্ম করলে তোমার তো ব্যায়াম করা হবে নাকি? কি বললি? আমি বলছি মা, এরপর থেকে প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে এই প্রথমে চা তৈরি করবে, তারপর চাটা ধরে নিয়ে গিয়ে ছোট বৌমার বেডে ধরিয়ে দেবে। তারপর চায়ে চুমুক দিয়ে ছোট বৌমার শরীরে ইমেজ আসার পর যখন সাত সকালে হিন্দি গানে তালে তালে ডান্স করবে, ঠিক তখনই তুমিও ছোট বৌমার সঙ্গে সাত সকালে কোমর দুলিয়ে একটু হিন্দি গানে তালে তালে ডান্স করে নেবে। তাতে তোমারও শরীরটা ভালো থাকবে আর আমার ছোট বৌমার মনটাও ভালো থাকবে, নাকি বলো মা কালী? আমাকে ইনসাল্ট করা হচ্ছে। মামনি, এই তো আমার মামনি। বাপি, তুমি এসেছো, দেখো এরা আমাকে বেডে বসে বেডটি দিচ্ছে না। আর কারা তোমার স্পর্ধা যে পঞ্চায়েত প্রধান অশোক সামন্তর মেয়েকে বেডটি দিচ্ছে না? বাবা তুমি মেনে নিলে কিন্তু আমি মানবো না, কারণ নাতাশা ছোটবেলা থেকে যেভাবে মানুষ হয়েছে এদের সৌভাগ্য যে এখনো পর্যন্ত মাথা গরম করেনি। বাবা নবেন্দু, তোমার বোন ছোটবেলা থেকে যেভাবেই মানুষ হোক না কেন, এ বাড়িতে থাকতে গেলে না এবারের নিয়মেই ওকে চলতে হবে। এই যে আদর্শ, তোমার স্পর্ধার সীমা দেখে কিন্তু আমি অবাক হয়ে যাচ্ছি। আরে আমার সামনে দাঁড়িয়ে আমার মেয়েকে তুমি মাফ করবেন, নাতাশা এতদিন আপনার মেয়ে ছিল, কিন্তু ও আজ এবাড়ির বউ আর আমি এবাড়ির গার্জেন, তাই আমার আদেশ ওকে মানতেই হবে। কখনো না, আপনার আদেশও মানবে না। একান্ত যদি মানতে হয় তাহলে আমার আদেশ মানবে। ঠিক বলেছো, তুমি ঠিক কথাই বলেছো নবেন্দুদা। আমি ছাড়া ও আর কারো আদেশ মানবে না। তাই আমি আদেশ দিচ্ছি নাতাশা, এই মুহূর্তে তুমি বাবা মা আর দাদা বৌদির পায়ে ধরে ক্ষমা চাও। এই অমরেশ কি বলছিস? ছি অমর, ছি, এই সমস্ত কি কথা বলছো? আর নাতাশাকে সবার সামনে ভেবে অপমান করছো কেন? ওনারা তো এই বাড়িতে প্রথম এসেছে, কি ভাববে? দাও বাজারে ব্যাগটা আমায় দাও। আপনারা অমরের কথা কিছু মনে করবেন না কাকা বাবু, আমি একটু বাজারটা নিয়ে ভেতরে যাচ্ছি, আপনারা সবাই কথা বলুন। জুতো মেরে গরুদান। মাথা গরম করো না বৌমা, স্নান করে মাথা ঠান্ডা করো, আমি তোমাদের জন্য চা নিয়ে আসছি। ও এতক্ষণে দেখছি বুড়িটার জ্ঞান ফিরেছে। এই কি বললি বুড়ি? শোন জানোয়ার, দ্বিতীয়বার আমার মাকে বুড়ি সম্বোধন করলে তোর মুখটা আমি ঘুষি মেরে ভেঙে দেবো জানোয়ার। একজন বিলেত ফেরত ডাক্তারের এইভাবে তার আচরণ। আপনি ভুল করছেন জননেতা অশোক সামন্ত। আমি কিন্তু এখন বিলেত ফেরত ডাক্তার নই, আমি একজন কারখানার ম্যানেজার অরণ্য মুখার্জি। তাহলে আমার 5 লক্ষ টাকার কি হবে? আপনি চিন্তা করবেন না, অনেকদিন সময় দিয়েছেন, দয়া করে 6টা মাস সময় দিন। আর এই 6 মাসের মধ্যে আপনার ওই 5 লক্ষ টাকা আমি নিজে আপনার বাড়িতে গিয়ে দিয়ে আসবো। তাই নাকি? ইয়েস। আর সেই সঙ্গে আপনার মেয়ে নাতাশাকেও আপনার বাড়িতে দিয়ে আসবো। তুমি কাউকে ছাড়বে না, সবকটাকে জেল কাটিয়ে তবে ছাড়বে। তুই কোনো চিন্তা করিস না বোন, ওদের শাস্তি আমি নিজে হাতেই দেবো। ছোট বৌমা, আমি তোমার কাছে হাত জোড় করে অনুরোধ করছি, অমরের কথা তুমি ভুলে যাও।
বাবা তুমি কার কাছে হাত জোড়ে করে অনুরোধ করছো বাবা? অমর, এটা তো একটা বিষ ফল। অমর, তাই যতই তুমি অমৃতের বাড়ি সিংকন করো না কেন, এই বিষ বৃক্ষে বিষ ফলই ফলবে বাবা, অমৃত ফল ফলবে না। অমর, ছোট বৌমা সবে মাত্র নতুন এসেছে, কয়েকটা মাস অপেক্ষা কর, তারপর তুমি সব ঠিক হয়ে যাবে। বাবা কাশ্মীর থেকে আপেল গাছের চারা এনে এই বাংলায় বসালে আপেল হয়তো ফলবে বাবা, কিন্তু কাশ্মীরি আপেলের স্বাদ তুমি কোনোদিন পাবে না বাবা, তুমি কোনোদিন। অমর, এই মশাই, বাবা নবেন্দু, অমরের কথা তোমরা কিছু মনে করো না। না না না, কিছু মনে করিনি। আর এতে মনে করার কি আছে? আরে আমি তো এতক্ষণ সবকিছু পরখ করে দেখলাম, আর তাতেই বুঝলাম এবাড়ির বউ হওয়ার যোগ্যতা নাতাশার নেই। না, নেই। আর সেই জন্য নাতাশার হয়ে সবার কাছে আমি হাত জোড় করে ক্ষমা চেয়ে নিচ্ছি। দাদা, নাতাশাকে তোমরা ক্ষমা করে দিও কেমন? কারণ হলো একটা বাচ্চা মেয়ে। কি বললেন? নাতাশা বাচ্চা মেয়ে? হ্যাঁ বাবা, বাচ্চা মেয়ে, ঠিক ও বলেছেন। সংসার সম্বন্ধে কিছুই জানে না। ওকে তোমরা সবাই মিলে একটু মানিয়ে নিও কেমন? চলে এসো নবেন্দু, চলে এসো। দাদা, বাপি হঠাৎ গিরগিটির মতো রং বদল করলো কেন? আরে এ নিয়ে তো কিছু ভাবতে হবে না। বাবা গিরগিটে হলেও আমি কিন্তু ভয়ঙ্কর কমে। তাই কুমিরের লেজে পা দিলে তো লেজ চটকা খেতে যাবে। ঠিক বলেছিস ভাই নবেন্দু, তুই একদম ঠিক কথাই বলেছিস। কিন্তু মনে রাখিস, ওই সমুদ্রের জলে যেমন তোর মতো খুদে কুমির বাস করে, তেমন পাশাপাশি ভয়ঙ্কর তিমি মাছও কিন্তু বাস করে। তাই এবার থেকে একটু সাবধানে পা ফেলিস ভাই, তা না হলে এমন কোনো দিন আসতে পারে যেদিন তোর মতো ওই খুদে কুমিরটাকে এই তিমি মাছটা আস্ত গিলে খেতেও পারে। অরণ্য, তোদের ঝগড়া বা থামাবে? ওহো বাবা, আমি তো তোমাকে একটা আসল কথা বলতে ভুলেই গেছি। আসলে কি জানো বাবা, আমি যার কারখানায় জেনারেল ম্যানেজার নিযুক্ত হয়েছি, সেই যে আমার বন্ধু বিকাশ কি কাণ্ড করেছে জানো? কি করেছে? আসলে 6 মাস হলো আমাদের বিয়ে হয়েছে, আমরা তো কত হানিমুনে যাইনি। তাই বিকাশ নিজে গাড়ি রিজার্ভ করে দিয়েছে। তাই নাকি? হ্যাঁ, আগামীকাল সকালে শুধুমাত্র তোমার অনুমতি পেলেই শতরূপাকে নিয়ে যাব দার্জিলিং। আরে তো খুব আনন্দের কথা। তাহলে তুমি নিশ্চয়ই আমাকে অনুমতি দিচ্ছ? হ্যাঁ বাবা, আমি অনুমতি দিলাম। বৌমাকে নিয়ে ঘুরে এসো। আসি বাবা, বাই। দুগ্গা, আমিও ভেতরে যাই, গিয়ে অমরকে বলবো সেজন্য ছোট বৌমাকে নিয়ে কয়েকদিনের জন্য কোথাও থাকতে বেরিয়ে আসে। जले को आग कहते हैं, बुझे को राख कहते हैं, उस रख से बने बारूद को ये नवेंदु कहते हैं। অরণ্য মুখার্জি, তোমার ওই দার্জিলিং ট্যুরে খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে। কি খেলা হবে তো? আর সেই খেলায় এক ঢিলে দুটো পাখি কুপকাত হবে। তুই পাবি অরণ্য মুখার্জিকে, আর আমি পাবো শতরূপাকে। কিরে, আইডিয়াটা কেমন? দারুণ। নে হাতে হাত মেলা, এবার থেকে শুরু হবে ভাই বোনের খেলা। তুমি আমার কোথায় নিলে নবনীল? কোথায় নিলে? দুদিন একটা বদ্ধ ঘরে আমরা আটকে ছিলাম, আজ আবার কোথায় নিলে আমায়? চোখ খোলো, দেখতে পাবে। কিছু দেখতে পাচ্ছি না, শুধু অন্ধকার। এটা কোথায়? এটা তোমার ফুলসজ্জার ঘর। কিন্তু নবনীল? হ্যাঁ, পাখি ফুরুত করে উড়ে গেছে। না, তা কখনো হতে পারে না। 2 দিন ধরে নবনীল শহরের একটা ঘরে আমাকে নিয়েছিল। কাল আমাকে মন্দিরে নিয়ে গিয়ে বিয়ে করবে তো, তাই বাজার থেকে শাঁখা সিঁদুর কিনতে গেছে, কিন্তু আর ফিরে আসেনি। নিশ্চয়ই তোমরা তাকে কোথাও আটকে রেখেছো। নবনীল, এই নবনীল তোমাকে 5 লক্ষ টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছে। না, তুমি মিথ্যে কথা বলছো। আমি কিন্তু মিথ্যে বলছি না। তুমি আমার কাছে কাজ করলে আমার আসবে প্রচুর টাকা। আমি তোমার কাছে হাত জোড় করে অনুরোধ করছি, দয়া করে তুমি আমার এত বড় সর্বনাশ করো না। আমাকে তুমি ছেড়ে দাও। হ্যাঁ, ছেড়ে দেবো। আমি 5 লাখ দিয়েছি, সেটা 25 লাখ হলে নিশ্চয়ই ছেড়ে দেবো। না, আমি এবার চিৎকার করে সবাইকে বলবো। চিৎকার করে কিন্তু লাভ হবে না, এটা গণিকালয়। তোমার চিৎকারে কেউ এখানে আসবে না। না, আমি গণিকা হতে চাই না। আমি বোন বাবার ব্রেন অপারেশন করাতে চাই। হবে, সব হবে। তবে আজ থেকে তোমার পরিচয় হবে তুমি নিষিদ্ধ পল্লীর নয়না।
বলে নয়না হতে চাই না, আমি বনলতা হয়ে বেঁচে থাকতে চাই। দরজাটা খুলে দাও, দরজাটা খুলে দাও, দরজাটা খুলে দাও না প্লিজ, দরজাটা খুলে দাও, খুলে দাও। হায় ভগবান, আমি কোন পাপের সাজা পাচ্ছি ঠাকুর, কোন পাপের সাজা? চোখের সামনে আমার মা মারা গেল, ছোট বোন রূপকথা আমার জীবন থেকে হারিয়ে গেল। আমাকে আমাকে এতদিন খুঁজে না পেয়ে আমার বাবা হয়তো আর বেঁচে নেই, তাই আমি আর বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না, চাই না। বলো যা, একদম নতুন পাখি, টাটকা মাল, ঘন্টায় 5,000 টাকা লাগবে। মাতঙ্গিনী হাজরা, ঝাঁসি রানী লক্ষ্মীবাই, মাদার টেরেসা, তোমরা দেখতে পাচ্ছ তো, তোমরা দেখতে পাচ্ছ স্বাধীন ভারতে মেয়েদের ওপর কতখানি অত্যাচার? তোমরা বলো, এখন তোমরাই বলো আমি কি করব? বলো বলো, আমাকে বলে দাও আমি কি করব? বাহ বাহ বাহ, চমৎকার চমৎকার এদেশের আইন। নারীদের নিরাপত্তার জন্য এখনো পর্যন্ত এদেশে কোনো আইন তৈরি হয়নি। বিধানসভা, লোকসভা থেকে শুরু করে পঞ্চায়েত পর্যন্ত নারীদের জন্য 30% আসন সংরক্ষিত থাকা সত্ত্বেও কেন নারীরা এত অসহায়? আমি এদেশের মা বোনেদের কাছে হাত জোড় করে জিজ্ঞেস করছি, এই যে মায়েরা, এই যে বোনেরা, এই যে মাসিরা, আপনারা আপনারা আমার সঙ্গে চিৎকার করে বলুন, এটা কোন দেশ, কোন রাজ্যে বাস করছি আমরা, যে দেশে নারীদের নিরাপত্তার জন্য কোনো আইন তৈরি হয়নি? কেন আমার মতো মেয়েকে সাজতে হচ্ছে একটা অসহায় ধর্ষিতা? কেন বনলতার মতো মেয়েকে সাজতে হচ্ছে নিষিদ্ধ পল্লীর গণিকা? আপনারা উত্তর দিন, উত্তর দিন, উত্তর দিন। এদেশে জন্মে পদাঘাতী শুধু বেলা, অবাক পৃথিবী শেলাম, শেলাম তোমাকে শেলাম। এদেশে জন্মে পদাঘাতী শুধু বেলাম, এদেশে জন্মে পদাঘাতী শুধু বেলাম, অবাক পৃথিবী শেলাম, শেলাম তোমাকে শেলাম, শেলাম তোমাকে শেলাম, শেলাম তোমাকে আকাশের বুকে তুমি যে গো ধ্রুব তারা, আকাশের বুকে তুমি যে গো ধ্রুব তারা। তোমায় পেয়ে অন্য হলাম, তোমায় পেয়ে অন্য হলাম, তুমি ছাড়া আমি হৃদয় হারা। আকাশের বুকে তুমি যে গো ধ্রুব তারা, আকাশের বুকে তুমি যে গো ধ্রুব তারা।
ভালোবাসার মালা গেঁথে ভালোবেসে আমি পরিয়ে দিলাম। তোমায় পেয়ে ধন্য হলাম, তোমায় পেয়ে ধন্য হলাম, তুমি ছাড়া আমি হৃদয় হারা। নীল আকাশের বুকে তুমি দেখো ধ্রুব তারা, নীল আকাশের বুকে এই দাঁড়াও দাঁড়াও বাচ্চা দাঁড়াও। ওরে বাবা, যেভাবে ছুটে চললে বাবা, আমি স্বীকার করছি তোমার মতো না পারবো নাচতে, না পারবো গাইতে। বাবারে বাবা, যেভাবে ছুটে চলছো ঠিক মনে হচ্ছে কাটিয়ে যাচ্ছি বাবা। তুমি যা ছুটলে জানো মনে হচ্ছে অনেক দিন খাঁচায় বন্দি থাকার পর কোনো পাখি হঠাৎ করে মুক্ত হলে যেমন ডানা ঝাপটাতে ঝাপটাতে ওই দূর আকাশে উড়ে যায়, তুমি যেন তেমনি সংসার খাঁচা থেকে মুক্ত হলে, তাই না? ও কথা বলছো কেন? সংসার আমার কাছে মন্দির, তাই বুঝি? সংসারে সবাই আমাকে ভীষণ ভালোবাসে, আর তুমি বলছো? আরে বাহ, আজ তো তোমাকে ভারী সুন্দরী দেখাচ্ছে। থ্যাংক ইউ। গো, আসলে দার্জিলিং আসার জন্য এই পোশাকটা পরেছো, যেটা পরে তোমাকে ভেরি 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 নাইস লাগছে। তাই বুঝি? এই সতর্বা, শোনো না, আমি যার কারখানায় চাকরি করি আমার বন্ধু বিকাশ কি কাণ্ড করেছে জানো? কি কাণ্ড করেছে? আসলে আমি তার কারখানায় নিযুক্ত হওয়ার পর বিকাশ একটা মোটা টাকার অর্ডার পেয়েছিল, আর সেখান থেকে প্রফিট করেছে বিকাশ প্রায় 1 করোড় টাকা। বাবা, কি ভালো খবর! না না, একদম ভালো খবর নয়, এটা কিন্তু ভয়ঙ্কর শাস্তি দিয়েছে বিকাশ আমাকে। শাস্তি? হ্যাঁ গো। কি শাস্তি? না, যেটা তুমি একদম সহ্য করতে পারবে না। আরে বাবা, বলো না। আরে বাবা, বলছি পারবে না। আরে বাবা, বলো না। দূর, বলো না, সহ্য করতে বেশ, পারবো, বলো। তাহলে বলছি শোনো, এই 1 করোড় টাকা প্রফিট করার জন্য বিকাশ আমার অ্যাকাউন্টে দিয়েছে 20 লক্ষ টাকা। একদম চমকে দিলাম, তাই না? এই শোনো না, ওই 20 লক্ষ টাকা থেকে প্রথমে অশোক সামন্ত 5 লক্ষ টাকাটা পরিশোধ করে দেবো, তারপর গ্রামে ফিরে গিয়ে একটা বড় করে নার্সিংহোম তৈরি করবো। তুমি তো খুব ভাগ্যবান যে বিকাশের মতো এত ভালো বন্ধু পেয়েছো। তার থেকে বলো আমি ভাগ্যবান বলে যে তোমার মতো এত সুন্দরী বউ পেয়েছি। আমিও খুব ভাগ্যবতী যে তোমাকে স্বামী রূপে পেয়েছি। তাই বুঝি? এই দেখো না, দূরের মেঘগুলো কি বলছে দেখো। কি বলছে ম্যাডাম? আকাশকে রূপকথার গল্প শোনাচ্ছি। কিভাবে? এমনি ভাবে। তাই? জীবনে এত বেশি আনন্দ পাচ্ছি না তোমার সাথে বেড়াতে এসে। আরে বাবা, আমিও কি কম আনন্দ পাচ্ছি তোমার সঙ্গে এসে? কিন্তু অরণ্য, তোমার আমার সম্পর্কের মধ্যে যদি চির ধরে। শতরূপা, না মানে বলছি, এত সুখ আমার কপালে সইবে তো? তার মানে তুমি কি আমাকে ইনসাল্ট করছো? না, ও কথা বলছো কেন? তোমাকে পেয়ে তো আমি স্বর্গ হাতে পেয়েছি। আজ আমি ভীষণ ভীষণ খুশি। খুশি? তাহলে আর একটা খুশির খবর বলি। বলো। এরপর বিকাশের কারখানা চাকরিটা আমি ছেড়ে দেব, আমি যে নার্সিংহোমটা তৈরি করব, সকাল থেকে ঘুম থেকে উঠেই ছুটে যাব নার্সিংহোমে, তারপর সারাদিন নার্সিংহোমে শুধু দেখবো রোগী রোগী আর রোগী। তারপর বিকেল বেলা সমস্ত কাজ সেরে এসে বাড়িতে যখন আমাকে ডাকবে, শতরূপা, তখন আমি 1 গ্লাস ঠান্ডা জল তোমার সামনে বাড়িয়ে দেবো। আর সেই ঠান্ডা জল ঘট ঘট করে গলায় ঢেলে দিয়ে ছুটে চলে যাব বাগানে। বাগান থেকে ছিঁড়ে ছিঁড়ে 1 গোছা রজনীগন্ধা এনে আমার অভিমানী ভরা শতরূপার খোঁপায় গুঁজে দেবো। আর আমি আরো অভিমানে মুখ ঘুরিয়ে থাকবো। আর আমি তখন আমার সেই অভিমানী ভরা শতরূপাকে ঠিক এমনি ভাবে জড়িয়ে ধরবো। এই যে দুষ্টু, এতক্ষণ পর আমার কথা মনে পড়লো। আরে বাবা, কি করবো বলো তো, সারাদিন যেভাবে রোগীর চাপ। কিন্তু বাড়িতে যে একজন অসুস্থ রোগী আছে, তার চিকিৎসা আমার কে? আপনারা কে? অরণ্য, অরণ্য, হলো টগর, 4 নম্বরে বাবু আইছে। আমি পারবো না মাসি, গায়ে গতরে প্রচুর ব্যথা। তুমি নয়নাকে বলো। বলো যা, গা গতর ব্যথা কেন না? বলি তোর গতরে খুন পোকা লেগেছে। নয়নার ঘরে সন্ধ্যা থেকে বাবুদের ভিড় জমেছে।
উঠেছিলাম মাইরি, সন্ধ্যে থেকে খদ্দেদের লাইন যেন লেগেই আছে। মাসি, ও মাসি, নতুন খদ্দের থাকলে পাঠিয়ে দাও, নয়নার ঘর কিন্তু একদম খালি। চাষালা কোত্থেকে একটা খদ্দের এসে পিছন থেকে লাইনা সুন্দরীর পাছার মাপ নিচ্ছে। এই যে বাবু, কিছু বলো। কোনো কথাই বলছে না। এই যে কিছু বলো। বলছি তোমার নাম কি গো? নাম শুনে কি হবে, বেশি টাকা দেবে বুঝি। আচ্ছা তোমার বয়স কত? বয়সটা কি ধুয়ে খাবে নাকি? ওহো, এমন করে কথা বলছো কেন? ভালোভাবে কথা বলার জন্য তো আর এক্সট্রা টাকা দিচ্ছ না মাইরি। আর এইভাবে কথা বলার জন্য তো আর কম টাকা নিচ্ছ না মাইরি। বাবু, টাকা পয়সা তো শুধুমাত্র শরীরের জন্য। যাক সে কথা, এখন যে কাজ করতে এসেছো কাজ করবে তো নাকি? আচ্ছা বলছি এখানে দাঁড়িয়ে একটা সিগারেট খেতে পারি? আরে খাও না, কে তোমাকে বারণ করেছে? আরে বাবা এমন করে কেন কথা বলছো? আরে সিগারেট যদি খেলে কারো অসুবিধা থাকে তাই। আরে আরে মরে যাই মরে যাই। বাবু ন্যাকামো দেখে একদম গা পিত্তি জ্বলে যায়। শালা সেক্স করতে সেদা তো ন্যাকামো আমার ভালো লাগে না। এমন করে কথা বলছো কেন? আরে বাবা সিগারেটে তো কারো সমস্যা থাকলেও থাকতে পারে। বাবু সমস্যা থাকে প্রাণীর, কিন্তু আমরা তাকে একটা জড় পদার্থ। ঠিক বুঝলাম না। অত বোঝাবুঝির দরকার নেই, কাজ করতে এসেছো কাজ করবে তো নাকি? আরে কি হলো, হা করে দেখছো কি? পোশাকটা কি তুমি খুলবে না আমি খুলবো? বলো আমি না না মানে বুঝতে পেরেছি, সোনাগাছিতেই প্রথম তাই তো? হ্যাঁ একদম ঠিক। কেন কোনো গার্লফ্রেন্ড তোমাকে কোনোদিন দেয়নি বুঝি? না না আমার সব গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড কিচ্ছু নেই, বিশ্বাস করো। থাকবে, আমরা একটা ঝাঁট ঝালানো পাবলিক হলে কারো গার্লফ্রেন্ড থাকে? এই যে শোনো, কি আমি কিন্তু বিবাহিত। বিবাহিত? হ্যাঁ বিবাহিত। তা বউ বুঝি কোনো বয়ফ্রেন্ডের সঙ্গে রাতে ডিস্কোতে গেছে, আর সেই সুযোগে তোমার মতো 2 নম্বর একটা চিটিং বাজ সোজা চলে এসেছে সোনাগাছিতে। সত্যি মাইরি, 2টো টাকা হয়েছে বলে তোমরা তোমাদের মতো পাবলিকরা আচ্ছা নাটক করতে পারো। এই যে শুনুন, আমি কিন্তু আপনার সঙ্গে রাত কাটাতে আসিনি ম্যাডাম। তাহলে সোনাগাছিতে রান্না সুন্দরীর কাছে কিসের জন্য এসেছো বাবু? আমার স্ত্রীকে খুঁজতে। হ্যাঁ আজ থেকে ঠিক 6 মাস আগে আমার স্ত্রী শতরূপাকে নিয়ে আমি দার্জিলিং বেড়াতে গিয়েছিলাম। সেখানে কে যেন হঠাৎ আমার পেছন থেকে মাথায় আঘাত করলো, আমি অজ্ঞান হয়ে যাই। যখন জ্ঞান করলো আমি একটা হসপিটালের বেডে
হসপিটাল থেকে ছাড়া পাওয়ার পর সন্দেহবশত একজনের কাছে ছুটে গেলাম, আর সেও আমাকে মিথ্যে কেসে ফাঁসিয়ে দিয়ে 14 দিনে জেল হেফাজতে পাঠিয়ে দিল। বিশ্বাস করুন, আমার বন্ধু বিকাশ কোনো রকমে আমাকে নির্দোষ প্রমাণ করে জেল থেকে মুক্ত করলো। জেল থেকে বেরিয়ে এসে এই এলাকার সমস্ত গ্রামে গ্রামে থানায় থানায় আমি সমস্ত জায়গায় খুঁজেছি, কিন্তু কোথাও খুঁজে পাইনি আমার ভালোবাসার শতরূপাকে। তাই বুঝি খুঁজতে খুঁজতে আজ রাতে সোজা সোনাগাছিতেই চলে এসেছে? না না না, এমন করে বলবেন না, পুরোটা শুনুন। আজ সকালে না হঠাৎ করে আমার ফোনটা বেজে উঠলো। আমি ফোনটা রিসিভ করলাম, শুনতে পেলাম শতরূপার কণ্ঠস্বর। হ্যালো, শতরূপা বলছে, অরণ্য আমি সোনাগাছিতে আছি, আমার নতুন নাম হয়েছে উত্তরা, তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও অরণ্য, এখান থেকে নিয়ে যাও। যাবো। শতরূপা বলো তুমি কত নম্বর ফ্ল্যাটে আছো, তোমার রুম নাম্বার বলো। হ্যাঁ শতরূপা আমি যাবো। হ্যালো শতরূপা হ্যালো। ফোনটা কেটে গেল জানেন, বিশ্বাস করুন। তারপর সেই নাম্বারটা আমি অনেকবার ডায়াল করেছি শতরূপাকে ফোন করার জন্য, প্রত্যেকবারই সেই নাম্বারটা বলেছে নট রিচেবল। একথা শোনার পর আপনি হাসছেন যে? 6 মাস এই সোনাগাছিতে আছে, এ কথা জানার পরেও তুমি তোমার বউকে তোমার ঘরে নিয়ে যেতে চাও? হ্যাঁ ম্যাডাম, নিয়ে যেতে চাই, কারণ সোনাগাছি থেকে আমি গণিকা উত্তরাকে নিয়ে যেতে আসিনি ম্যাডাম, আমি এসেছি আমার ভালোবাসা শতরূপাকে নিয়ে যেতে। বেশ, ফোন নাম্বারটা দিয়ে যেও, যদি খোঁজ পাই তোমাকে জানাবো। ফোন নাম্বার? হ্যাঁ বেশ, তো নিন না, নোট করুন আমার নাম্বারটা, মোবাইলে নেবেন, তুলে নিন 973263 হ্যাঁ হয়েছে 2581 এই নাম্বারটা। দয়া করে যদি একবার আমার স্ত্রী শতরূপাকে খুঁজে পান এই নাম্বারটায় ফোন করবেন, আমি কিন্তু ছুটে এসে শতরূপাকে নিজে গাড়িতে করে ম্যাডাম খুঁজে দেবেন তো? হ্যাঁ ঠিক আছে, আজ তাহলে আসি ম্যাডাম। আচ্ছা ম্যাডাম খুঁজে দেবেন তো? বিশ্বাস করুন, শতরূপাকে না পেলে আমি বাঁচবো না ম্যাডাম, কারণ শতরূপা যে আমার হৃৎপিণ্ড। হ্যাঁ ম্যাডাম, তাই তো শতরূপাকে হারিয়ে এই কটা মাস আমি শুধু খুঁজে বেড়াই মনির মানুষ। কি কথা বলে গেল বাবুটা? কি কথা বলে গেল? খুঁজে বেড়াই মনের মানুষ। কে কার মনের মানুষ খুঁজে বেড়াচ্ছে গো? কে কার মনের মানুষ খুঁজে বেড়াচ্ছে? বাবু তুমি কি জানো যে আমিও খুঁজে বেড়াচ্ছি আমার মনের মানুষকে? দুজনের জীবনের যন্ত্রণা বোধহয় একই জায়গায়, তবু তো তুমি তোমার জীবনে দুঃখের কথা, কষ্টের কথা আমার কাছে প্রকাশ করে নিজে একটু হালকা হলে, কিন্তু আমি আমার জীবনে দুঃখের কথা, আমার জীবনে কষ্টের কথা কাকে বলবো? কে শুনবে আমার জীবনে দুঃখের কথা, আমার কষ্টের কথা আমি কাকে বলবো আমি? শুনে যাও আগন্তুক, শুনে যাও, তোমার থেকে অনেক বেশি যন্ত্রণা জমা হয়ে আছে আমার এই বুকে। তুমি কি পারবে আমার সেই যন্ত্রণার অবসান করতে? পারবে না বন্ধু, পারবে না। আমার এই যন্ত্রণার অবসান করতে তুমি পারবে না, কারণ আমি যে বড় অসহায়, বড় একা। বাবা তুমি বেঁচে আছো নাকি আমি জানি না, কিন্তু তুমি বিশ্বাস করো বাবা, তুমি বিশ্বাস করো, আমি কোনো অন্যায় করিনি বাবা, আমি কোনো ভুল করিনি, কোনো পাপ করিনি। আমি শুধু তোমার ব্রেন অপারেশন করার জন্য অনেকগুলো টাকার দরকার ছিল, তাই অমানুষকে বিশ্বাস করে তার হাত ধরে আমি শহরে চলে এসেছিলাম, কিন্তু সেই জানোয়ারটা প্রথম রাতে আমাকে মা তুমি স্বর্গ থেকে দেখতে পাচ্ছ তো? দেখো না, দেখো আমাকে দেখো, জীবন যন্ত্রণায় কত বিক্ষত হয়ে নিষিদ্ধ
যাচ্ছে। তোমার তোমাকে নেবে বনলতা, তোমার বনলতা, তোমার বনলতা যে অন্ধকারে হারিয়ে যাচ্ছে মা। তোমার বনলতা আজ অন্ধকারে হারিয়ে যাচ্ছে গো, অন্ধকারে হারিয়ে। ভাস্করদা সেদিন আমাকে ভুল বুঝে অভিমান করে তুমি আমার কাছ থেকে অনেক অনেক দূরে চলে গেছো। কিন্তু বিশ্বাস করো না, আমি তোমাকে আজও ভালোবাসি। তোমার বিহনে আমি আজও খুঁজে বেড়াই মনের মানুষ। তুমি এসো, এই নরক থেকে আমাকে উদ্ধার করে নিয়ে যাও। এই নরক যন্ত্রণা আমি যা সহ্য করতে পারছি না ভাস্করদা, আমি আর সহ্য করতে পারছি না। এ তো কান্না এই যে চোখের জলের মুক্ত আমার পড়তে ভালো লাগে। বধূ তোমার পথে এ তো কান্না নয় আমার, এই যে চোখের জলের মুখ তোমার আমার পড়তে ভালো লাগে। বধূ তোমার পথে, বধূ তোমার পথে এ তো কান্না আমার পড়তে